আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এতক্ষণ আমরা পূর্বের পড়া রিভাইজ দিলাম। এখন আমরা মূল পড়াতে যাব। আমাদের এখন সাক্ষ্য আইন চলতেছে। গত ক্লাসে আমরা সাক্ষ্য আইনের 1 থেকে 5 ধারা পর্যন্ত পড়াইছিলাম, 1 থেকে 5। আজকে আমরা 6 ধারা থেকে শুরু করব। আজকে আমরা 6 ধারা থেকেই শুরু করব। তাহলে আজকে আমাদের 6 ধারা থেকে শুরু। আসেন 6 ধারায় আসেন। 6 ধারায় কি উল্লেখ আছে? যে সকল ঘটনা যে সকল ঘটনা একই কাজের অংশ সেগুলি প্রাসঙ্গিক। 6 ধারা বলা আছে যে সকল ঘটনা একই কার্যের অংশ সেগুলি প্রাসঙ্গিক, হচ্ছে 6 ধারায়। এখন এই হেডলাইনটা তো আমরা অনেকেই পড়ি, যে যে সকল ঘটনা একই কাজের অংশ, এটা কি 6 ধারার এই বিষয়টা। 6 ধারায় উদাহরণও আছে, বইয়ে 4টি উদাহরণের কথা বলা আছে। অনেক সময় উদাহরণ পড়লেও কিন্তু আমরা বুঝি না, কারণ উদাহরণগুলো অনেক কঠিন ভাবে দেওয়া, অনেক কঠিন ভাবে উদাহরণগুলো দেওয়া। তাইলে আসেন, ধরেন একটা, খেয়াল করবেন, আমার উদাহরণটা খেয়াল করবেন। ধরেন একটা কিলার কিলার কি করছে? একটা লোককে হত্যা করছে, মানে রিভলভার দিয়ে গুলি করে হত্যা করে ফেলছে। এখন হত্যা করার পরে সে যে প্রথম ফোনটা দিছে তার বসেরে, বসেরে ফোন দিয়ে বলতেছে, বস শেষ। আর বসে বলতেছে ওই পাশ থেকে ওকে। এই ওকেটা 6 ধারায় প্রাসঙ্গিক। এই ওকেটা হচ্ছে 6 ধারায় প্রাসঙ্গিক। যে সকল ঘটনা একই কাজের অংশ, এটা একটা কাজের অংশ। এই যে বস যে ওই পাশ থেকে ওকে বলছে শুধু, এই ওকেটা হচ্ছে সাক্ষ্য আইনের 6 ধারা মোতাবেক প্রাসঙ্গিক। মানে ওই বস এই 6 ধারা প্রাসঙ্গিকতা হয়ে যাবে, প্রাসঙ্গিক, মানে বস আর পার পাবে না। বসের এই উকি কথাটা 6 ধারায় প্রাসঙ্গিক। তাছাড়া আসেন আরেকটা বিষয়, আসেন আরেকটা উদাহরণ এইভাবে আসেন। ধরেন একটা লোক তার বসের ফোন দিছে, বসের ফোন দিয়ে বলতেছে, বস এই এই বিষয়, ঠিক আছে দেখতাছি। বস বলতেছে ঠিক আছে দেখতাছি। এই দেখতাছি কথাটা সাক্ষ্য এনে 6 ধারায় প্রাসঙ্গিক। এই দেখতাছি, যে ঠিক আছে দেখতাছি বলতেছে, এই দেখতাছি কথাটা হচ্ছে সাক্ষ্য এনে 6 ধারায় প্রাসঙ্গিক। আমি আশা রাখি বুঝতে পারছেন। তারপরে যদি না বোঝেন ক্লাস শেষে আবার প্রশ্ন করবেন। তাহলে 6 ধারা আমরা কি পেলাম? আমি আবার একটু রিভিউ করে দেই। যে সকল ঘটনা একই কাজের অংশ সেগুলি যখন প্রাসঙ্গিক, এগুলো হচ্ছে 6 ধারায় প্রাসঙ্গিক হবে। প্রাসঙ্গিক কি? কোন একজন কিলার যদি কোন একটা লোককে হত্যা করে যদি তার বসের ফোন দেয় বা লিডারে ফোন করে যদি বলে যে লিডার কাজ শেষ, এখন যদি লিডার যদি খালি ওকে বলে, ওকেটা হচ্ছে সাক্ষ্য এনে 6 ধারা প্রাসঙ্গিক। ঠিক আছে? বা কোনো ব্যক্তি যদি তার বসের ফোন দিয়ে বলতেছে এই সমস্যা, বস বলতেছে ঠিক আছে দেখতাছি, তার এই দেখতাছি কথাটা হচ্ছে সাক্ষ্য এনে 6 ধারা প্রাসঙ্গিক। এরপর যদি কোনো ঘটনা হয়, এই দেখতাছি কথার কারণে সাক্ষ্য এনে 6 ধারা মোতাবেক তার এগুলা সব প্রাসঙ্গিক হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। তাইলে আসেন 7 ধারায় আসেন। 7 ধারা, 7 ধারাটা সবাই খেয়াল করবেন। 7 ধারা, বিচার্য ঘটনার উপলক্ষ, কারণ বা পরিণাম। কয়টা বিষয়? 3টা বিষয়। বিচার্য ঘটনার উপলক্ষ, কারণ বা পরিণাম হচ্ছে প্রাসঙ্গিক। এগুলো পরিণাম মানে হচ্ছে ফলাফল আর কি। বিচার্য ঘটনার উপলক্ষটা কি ছিল, কারণটা কি ছিল, পরিণাম মানে ফলাফলটা কি হয়েছিল, এগুলা প্রাসঙ্গিক। বা ঘটনাস্থলের লক্ষণ, চিহ্ন, আলামত প্রাসঙ্গিক। বা ঘটনাস্থলের যদি কোনো লক্ষণ পাওয়া যায়, কোনো চিহ্ন পাওয়া যায় বা কোনো আলামত পাওয়া যায়, এগুলা প্রাসঙ্গিক। হচ্ছে কত ধারায়? 7 ধারায় প্রাসঙ্গিক। এখন আসেন, 7 ধারায় প্রাসঙ্গিকটা কি, উপলক্ষটা কি? ধরেন আপনি ঘুরতে যাবেন, আপনি যে ঘুরতে যাবেন সময় পান না, এখন ঈদ আসছে, ঈদ উপলক্ষে আপনি ঘুরতে যাবেন, এটা একটা উপলক্ষ। আপনি ঈদ উপলক্ষে ঘুরতে যাবেন, এটা হচ্ছে উপলক্ষ। কারণ কি কারণে ঘুরতে যাবেন আপনি? ঘুরলে মন ফ্রেশ থাকে, মাইন্ড থাকে, প্রকৃতি দেখলেন, মানে এটা হচ্ছে আপনার কারণ। আপনি কি কারণে ঘুরতে যাবেন। এখন পরিণামটা কি, ফলাফলটা কি? ঘুরার পরে আপনার
ওইখানে ঘুরতে গেছেন পাহাড়ে বা সমুদ্রে ঘুরতে গেছেন, ওইখানে ঘুরতে যাই মারা গেছেন, এই মারাটা হচ্ছে ফলাফল। এই ফলাফলটা হচ্ছে সাক্ষ্য আইনের 7 ধারা মোতাবেক প্রাসঙ্গিক। মানে আপনি ঘুরতে গেছেন ঈদ উপলক্ষে, এটা একটা উপলক্ষ, কারণ কি কারণে ঘুরতে গেছেন, ঘুরলে মন ভালো থাকে বা ফ্রেশ থাকে, বা অন্য কোনো কারণ থাকতে পারে আপনার, বা পরিণাম ঘুরার পরে আপনি দেখা যাচ্ছে ওইখানে যে মারা গেছেন, এগুলা সব সাক্ষ্য আইনে প্রাসঙ্গিক 7 ধারায়। তাহলে আর আসেন আরেকটা উদাহরণে আসেন। ধরেন এক ব্যক্তি খাবারের পরে সবসময় চা খায় বাসার মধ্যে, এক ব্যক্তি বাসায় খাবারের পরে সবসময় চা খায়, এটা তার একটা উপলক্ষ, তো সে খাবারের পরে চা খাবে, উপলক্ষ। এখন চাটা সে কেন খায়, কারণটা কি? কারণ চাটা খাইলে তার তার কাছে মনে হয় যে সে না, তার একটা শরীরে ইমেজ আসবে বা শরীরে ক্লান্তি দূর হয়ে যাবে, এটা একটা কারণ, সেই কারণে চা খায়। এখন পরিণামটা কি, ফলাফলটা কি? চাটা খাওয়ার পরে ওই লোকটা মারা গেল, এটা হচ্ছে তার পরিণাম। এটা সাক্ষ্য আইনে কত দ্বারা প্রাসঙ্গিক? 7 ধারায়। এখন আসেন, এই যে মারা গেছে সে, তার যে চায়ের কাফটা, এটা একটা আলামত, এটা সাক্ষ্য আইনে 7 ধারায় প্রাসঙ্গিক। এখন সে প্রতিদিনে খাবারের পরে বাসায় চা খায়, চা খাওয়ার পরে সে মারা গেল, এখন এগুলো হচ্ছে, তাকে চাটা দিল কে? তার ওয়াইফ দিছে, তার ওয়াইফে বানাই দিছে চা, বা কাজের মেয়ে বানাই দিছে। এখন ওয়াইফ, কাজের মেয়ে, এগুলা সব সাক্ষ্য আইনের 7 ধারা মোতাবেক সম্পৃক্ত হয়ে যাবে। তাইলে এই বিচার্য ঘটনার উপলক্ষ, কারণ বা পরিণাম বা লক্ষণ, চিহ্ন, আলামত প্রাসঙ্গিক। ঘটনাস্থলে একটা বিষের বোতল পাওয়া গেল, এই বিষের বোতল, এটা হচ্ছে আলামত। ঘটনাস্থলে পায়ের চিহ্ন পাওয়া গেল, এগুলো হচ্ছে আলামত, সাক্ষ্য আইনের 7 ধারায় প্রাসঙ্গিক। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। না বুঝতে পারলে ক্লাস শেষে জিজ্ঞেস করবেন। তাহলে 7 ধারাটা আমি আবার একটু রিভিউ করে দেই। 7 ধারা কি বলছে? বিচার্য ঘটনার উপলক্ষ, কারণ বা পরিণাম, 3টা বিষয় প্রাসঙ্গিকের কথা বলা আছে। তাছাড়াও ঘটনাস্থলে লক্ষণ, চিহ্ন, আলামত প্রাসঙ্গিক। আমি 2টা উদাহরণ দিছি, উদাহরণগুলা আবার একটু বলে দেই। এক ব্যক্তি খাবারের পরে বাসায় চা খায়, এটা একটা তার একটা উপলক্ষ। কি কারণে চা খায়? চা খাইলে তার ক্লান্তি দূর হয়, শরীরে একটা ইমেজ ভাব আসে, এটা একটা কারণ। এখন পরিণামটা কি, ফলাফলটা কি? চা খাওয়ার পরে ওই লোকটা মারা গেল, এটাও তার হচ্ছে পরিণাম। এখন যে মারা গেল, এটি সকল বিষয়গুলো হচ্ছে সাক্ষ্য আইনের 7 ধারা মোতাবেক প্রাসঙ্গিক। এই সকল বিষয়গুলো 7 ধারা প্রাসঙ্গিক। বা আপনি ঘুরতে যাবেন, ঘুরলে মন ফ্রেশ থাকে, ঘুরার পরে আপনি মারা গেলেন, এটি সব 7 ধারায় প্রাসঙ্গিক। মানে উপলক্ষটা হচ্ছে ঘটনাটি কি উপলক্ষ হয়েছে, এটা হচ্ছে উপলক্ষ, যে ঘটনাটা যে ঘটছে এটা কি উপলক্ষ হয়েছে। কারণ রয়েছে, ঘটনাটা কি কারণে হয়েছে, এটা হচ্ছে কারণ। পরিণাম হচ্ছে ঘটনার কারণে, মানে এই ঘটনার কারণে কি হয়েছিল, ফলাফলটা কি ছিল, এটা হচ্ছে পরিণাম। আর ঘটনাস্থলে লক্ষণ, চিহ্ন, আলামত, ঘটনাস্থলে কোনো চিহ্ন পাওয়া গেছে কিনা, পায়ের আলামত, পায়ের চাপ, হাতের চাপ, কোনো চিহ্ন ছিল কিনা, কোনো আলামত ছিল কিনা, বিষের বোতল ছিল কিনা, বা সিগারেটের কোনো ইয়া ছিল কিনা, বা ঘটনাস্থলে কোনো লক্ষণ আছে কিনা, এগুলো সব 7 ধারায় প্রাসঙ্গিক। ক্লিয়ার? তাহলে আমাদের 6 ধারা গেল, 7 ধারা গেল, 8 ধারায় আসেন। 8 ধারায়, 8 ধারায় বলছে কি, উদ্দেশ্য, প্রস্তুতি বা পূর্ববর্তী বা পরবর্তী আচরণ প্রাসঙ্গিক। 4টা বিষয়: উদ্দেশ্য, প্রস্তুতি, পূর্ববর্তী বা পরবর্তী আচরণ প্রাসঙ্গিক। 4টা বিষয় এখানে কথা বলা আছে। উদ্দেশ্য, প্রস্তুতি, প্রস্তুতি মানে কি, উদ্যোগও বোঝা যায়, প্রস্তুতি মানে উদ্যোগ নিছে। আর পূর্ববর্তী, পরবর্তী আচরণ মানে কোনো ঘটনার পরবর্তীতে কি আচরণ ছিল, এগুলো হচ্ছে সব 8 ধারায় প্রাসঙ্গিক। এখন উদ্দেশ্য আসেন, উদ্দেশ্য কি? আগে আমি প্রস্তুতিটা বলি, তাহলে উদ্দেশ্যটা ক্লিয়ার হয়ে যাবে। প্রস্তুতি, কোনো ব্যক্তি বা কয়েকজন লোক ডাকাতির জন্য সমবেত হইল, ডাকাতির জন্য সমবেত হইছে মানে প্রস্তুতি গ্রহণ করতেছে, উদ্যোগ নিতেছে। এরপরে ডাকাতির প্রস্তুতির জন্য তারা মুখোশ কিনলো যাতে কেউ চিনতে না পারে, আরো কিছু সরঞ্জাম কিনলো তারা, যেটা যেটা দরকার, এটা হচ্ছে একটা প্রস্তুতি, সাক্ষ্য নিয়ে 8 ধারায় প্রাসঙ্গিক। এখন তাদের উদ্দেশ্যটা কি? তারা উদ্দেশ্য যে ডাকাতি করবে, ডাকাতির মালামাল লুণ্ঠন করবে, এটা হচ্ছে তাদের উদ্দেশ্য, ভাগ বাটোয়ারা করে নিবে, এটা তাদের উদ্দেশ্য। তাহলে আমরা কি পেলাম 8 ধারায়? এগুলি সব 8 ধারায় প্রাসঙ্গিক। 8 ধারায় কি পেলাম? উদ্দেশ্য, প্রস্তুতি, পূর্ববর্তী এবং পরবর্তী আচরণ প্রাসঙ্গিক। পূর্ববর্তী এবং পরবর্তী আচরণটা কি? ধরেন আমার বিচার হইতেছে, আমার বিচার হইতেছে
বা ধরেন মতিন ভাইয়ের বিচার হইতেছে, মতিন ভাইয়ের বিচার হইতেছে, মতিন ভাই খুব চুপচাপ, বিচার চলাকালীন মতিন ভাই খুব চুপচাপ আছে। মতিন ভাইয়ের যে আইনজীবী আছে, আইনজীবী প্রাসঙ্গিক বিষয়ে কথা বলতেছে, মতিন ভাইয়ের এগেনস্টে প্রাসঙ্গিক বিষয়ে কথা বলতেছে। এখন হঠাৎ করে মতিন ভাইয়ের ভাই জামশেদ ভাই বলতেছে, ভাই তুই চুপচাপ থাক, আমরা দেখতেছি বিষয়টা, আমরা দেখতেছি। এটাই হচ্ছে সাক্ষ্য আইনের আটধারে প্রাসঙ্গিক, যে ভাই তুই চুপচাপে থাক, আমরা বাকিটা দেখতেছি। এটা হচ্ছে আটধারা প্রাসঙ্গিক। হয়তো এই ব্যক্তিটা চুপচাপ ছিল, আসামি চুপচাপ ছিল, কিন্তু আসামির এগেনস্টে বা আসামির পক্ষে যদি অন্য কেউ কোনো আচরণ করে, এটাও সাক্ষ্য আইনে আটধারা প্রাসঙ্গিক। আসামির এগেনস্টে, আসামির পক্ষ নিয়ে যদি তার অন্য কেউ তার পক্ষে কোনো আচরণ করে, এটা সাক্ষ্য আইনে আটধারা প্রাসঙ্গিক। আশা করি বুঝতে পারছি। আর একটা আসেন, চুরি মামলার আসামি, চুরি মামলার আসামি রহিমকে ধরার সময়, ধরার জন্য গেছে পুলিশ। চুরি মামলার আসামি কারা ধরার জন্য গেছে? রহিমকে ধরার জন্য পুলিশ গেছে। এখন রহিমকে ধরার সময় করিম, করিম দৌড় দিল, সাক্ষ্য এনে আটধারা প্রাসঙ্গিক। চুরি মামলার আসামি রহিমকে ধরার সময় করিম দৌড় দিয়ে পালিয়ে গেল বা দৌড় দিয়ে চলে গেল, সাক্ষ্য এনে আটধারা প্রাসঙ্গিক। এটা হচ্ছে পূর্ববর্তী বা পরবর্তী আচরণ, সাক্ষ্য এনে আটধারা প্রাসঙ্গিক। এরকম আরো অসংখ্য উদাহরণ আছে, 7 ধারায়, 8 ধারায়, 6 ধারা, অসংখ্য উদাহরণ আছে। তাহলে আমরা 8 ধারায় কি পেলাম? 4টা বিষয় পেলাম: উদ্দেশ্য, প্রস্তুতি, পরবর্তী, পরবর্তী বা পূর্ববর্তী বা পরবর্তী আচরণ প্রাসঙ্গিক, পূর্ববর্তী বা পরবর্তী আচরণ প্রাসঙ্গিক, 4টা বিষয়। এখন উদ্দেশ্যটা কি ছিল আমি আবার রিভিউ করে দেই। উদ্দেশ্যটা হচ্ছে যে কোনো ব্যক্তি ডাকাতি করবে, ডাকাতি করে ডাকাতির মালামাল তারা লুণ্ঠন করে নিয়ে যাবে, এটা তাদের উদ্দেশ্য। প্রস্তুতিটা কি? এই ডাকাতি মালা, ডাকাতি যে করবে ওইটার জন্য তারা মুখোশ কিনলো, একসাথে সমবেত হইলো, বিভিন্ন পরামর্শ করলো, এটা সেটা এভাবে করবে, এটা হচ্ছে তাদের প্রস্তুতি বা উদ্যোগ। আর পূর্ববর্তী বা পরবর্তী আচরণ কি? আপনার বিচার চলিতেছে, আপনি চুপচাপ আছেন, সব চুপচাপ, আপনার ভাই যদি বলে যে ভাই তুই চুপ থাক, আমরা দেখতেছি, এটাই হচ্ছে আটদারে প্রাসঙ্গিক। বা চুরি মামলার আসামি রহিমকে ধরতে গেল, পাশেই করিম বসা ছিল, করিম উঠে দৌড় দিল, এইটা সাক্ষ্য এনে আটদারে প্রাসঙ্গিক। আশা করি বুঝতে পারছেন। তাহলে সাক্ষ্য আইনের 6 গেল, 7 গেল, 8 গেল। সাক্ষ্য আইনের 9 ধারায় আসেন, 9 ধারায়। সাক্ষ্য আইনের কত ধারায়? 9 ধারা আসেন। 9 ধারা কিন্তু হিউজ পরিমাণ পড়া আছে। এমনকি গত 23-এ মনে হয়, 23-এ না 23-এ, হ্যাঁ 23-এ 9 ধারা থেকেও প্রশ্ন আসছে। তাহলে 9 ধারা হেডলাইন কি বলছে? বিচার্য বা প্রাসঙ্গিক ঘটনার ব্যাখ্যা বিশ্লেষণ প্রাসঙ্গিক। বিচার্য বা প্রাসঙ্গিক ঘটনার ব্যাখ্যা বিশ্লেষণ প্রাসঙ্গিক হচ্ছে 9 ধারায়। এখন 9 ধারার কিছু অন্তর্ভুক্ত বিষয় আছে। 9 ধারা অন্তর্ভুক্ত বিষয়গুলো নেন, শর্টের বলি, তারপর বিস্তারিত বলতেছি। 9 ধারা অন্তর্ভুক্ত স্থান, স্থান, সময়, ব্যক্তি ও বস্তু, ব্যাখ্যা, প্রবর্তন বা সমর্থন, এগুলো হচ্ছে 9 ধারার অন্তর্ভুক্ত বিষয় বা 9 ধারায় প্রাসঙ্গিক। 9 ধারার অন্তর্ভুক্ত বিষয়গুলো কি? স্থান, সময়, ব্যক্তি, বস্তু, ব্যাখ্যা, প্রবর্তন, সমর্থন, এগুলা সব কত ধারায় প্রাসঙ্গিক? 9 ধারায় প্রাসঙ্গিক। এগুলা এগুলো হচ্ছে 9 ধারা অন্তর্ভুক্ত বিষয়। তাছাড়াও আরো কিছু বিষয় আছে 9 ধারায় প্রাসঙ্গিক, আরো 5টা বিষয়। 5টা বিষয় নোট নিয়ে নেন। তাছাড়া আরো 5টা বিষয় প্রাসঙ্গিক। 5টা বিষয়গুলো কি? যে আমি যে শর্টে যে বিষয়গুলো বলছি, এগুলাই 5টা বিষয়ের মধ্যে চলে আসবে। শর্টে যে বিষয়গুলো বলছিলাম, স্থান, সময়, ব্যক্তি, বস্তু, ব্যাখ্যা, প্রবর্তন, সমর্থন, এই বিষয়গুলাই কিন্তু এখন চলে আসবে। এখন আসেন, আরো বিষয়গুলো হচ্ছে 5টা বিষয়। 1 নম্বর বিষয়টা নেন, বিচার্য বা প্রাসঙ্গিক বিষয়ের সিদ্ধান্তকে সমর্থন করে বা অপ্রমাণ করে, এটা প্রাসঙ্গিক 9 ধারা। বিচার্য বা প্রাসঙ্গিক বিষয়ের সিদ্ধান্তকে সমর্থন করছে, বিচার্য বা প্রাসঙ্গিক বিষয়ের সিদ্ধান্তকে সমর্থন করছে বা অপ্রমাণ করছে, এটাও 9 ধারায় প্রাসঙ্গিক। গেল একটা বিষয়। 2 নম্বর বিষয় আছেন, বিচার্য বা প্রাসঙ্গিক বিষয়কে ব্যাখ্যা করে বা প্রবর্তন করে বা পরিচয় করায়, এটাও 9 ধারায় প্রাসঙ্গিক। বিচার্য বা প্রাসঙ্গিক বিষয়কে ব্যাখ্যা করে, ব্যাখ্যা তো বুঝছেন, বিস্তারিত আর কি, বা প্রবর্তন করে বা পরিচয় করায়, এটাও 9 ধারায় প্রাসঙ্গিক।
তাহলে এই দুইটা বিষয় হলো। 3 নাম্বার বিষয়, ব্যক্তি বা বস্তুর প্রাসঙ্গিক পরিচয় প্রতিষ্ঠা করে, এটা 9 দ্বারা প্রাসঙ্গিক। ব্যক্তি বা বস্তুর প্রাসঙ্গিক পরিচয় প্রতিষ্ঠা করে, এটাও 9 দ্বারা প্রাসঙ্গিক। কয়টা গেল? 3টা। 4 নাম্বার আসে, বিচার্য বা প্রাসঙ্গিক ঘটনার সময় বা স্থান নির্দেশ করে। ওই যে আমি শর্টে যেগুলা বলছি, এগুলাই বিচার্য বা প্রাসঙ্গিক ঘটনার সময় বা স্থানকে নির্দেশ করে, এটাও 9 দ্বারা প্রাসঙ্গিক। এরপর আসেন 5 নাম্বারটা আসেন, বিচার্য বা প্রাসঙ্গিক বিষয়ের সংগঠনকারী ব্যক্তি সম্পর্কে আলোকপাত করে, কোন ব্যক্তি সম্পর্কে আলোকপাত করে, আলোকপাত বুঝছেন, আলোচনা করে, এটা সাক্ষ্যয়নের 9 দ্বারা প্রাসঙ্গিক। এটা কত দ্বারা প্রাসঙ্গিক? সাক্ষ্যয়নের 9 দ্বারা প্রাসঙ্গিক। এখন আসেন একটা উদাহরণ দেই 9 দ্বারা প্রাসঙ্গিক বিষয়গুলা। একজন বাদী, বাদী থানায় একটা অভিযোগ করলো বা মামলা করলো, যে মামলায় সে বিভিন্ন বিষয় উল্লেখ করলো, যে যারে তাকে অমুকে মারছে, অমুকে মারছে, এই করছে সেই করছে, যা যা উল্লেখ করলো। সে যে বর্ণনাটা দিল, এজারের যে বর্ণনাটা দিল বাদী, এটা সাক্ষ্যয়নের 9 দ্বারা প্রাসঙ্গিক। বাদী যে এজারের বর্ণনাটা দিল, এটা এটা, যে না এটা আমি স্বাক্ষর করছি, এই ঘটনাগুলো আমার সাথেই ঘটেছে, এগুলা সব সাক্ষ্যয়নের 9 দ্বারা প্রাসঙ্গিক। এখন আসেন জব্দ তালিকার বিষয় আসেন। জব্দ তালিকায় সাক্ষী আছে, ধরেন 2জন সাক্ষীর নাম আছে। এখন সাক্ষী যদি বলে যে এই স্বাক্ষরটা আমারই স্বাক্ষর, জব্দ তালিকা আমার সামনে জব্দ তালিকা করছে, এই স্বাক্ষরটা আমি করছি, এটা সাক্ষ্যয়নের 9 দ্বারা প্রাসঙ্গিক। ক্লিয়ার? এজারের বিষয় যদি বাদী বলে যে না এই এজারটা আমি স্বাক্ষর করছি, এই এজারটা আমি দিছি, এই ঘটনাগুলো আমার সাথে ঘটেছে, সব 9 দ্বারা প্রাসঙ্গিক। জব্দ তালিকার সাক্ষী যদি বলে যে না এটা আমার সাক্ষ্য, আমার সামনে জব্দ করছে, এটা আমি স্বাক্ষর করছি, এটা সাক্ষ্যয়নের 9 দ্বারা প্রাসঙ্গিক। আশা করি বুঝতে পারছেন। এখন আসেন 9 দ্বারা আরো কিছু বিষয় আছে। 9 দ্বারা আরো কিছু বিষয় আছে, যে শনাক্তকরণ মহড়া, শনাক্তকরণ মহড়া 3টি শর্তের উপর নির্ভরশীল, এটা 9 দ্বারার মধ্যে আছে। এই কথাটা শনাক্তকরণ মহড়া 3টি শর্তের উপর নির্ভরশীল, এটা আছে। এখন আমরা অনেকেই শনাক্ত মোরা বা টিআই ফেরেট পড়ি, পুলিশ প্রবিধানে আছে 200, মেবি 282-তে, 282-তে আছে, এটা আমরা পড়ি সব সময়। কিন্তু 2023 সালে একটা প্রশ্ন আসছিল, এই যে শনাক্তকরণ মহড়া সংক্রান্ত একটা প্রশ্ন আসছিল সাক্ষ্য আইন থেকে, এটা অনেকেই দিতে পারে নাই, কারণ এটা ভাষ্য থেকে প্রশ্নটা করছে, এই জন্য অনেকেই দিতে পারে নাই। তাইলে শনাক্তকরণ মহড়া 3টি শর্তের উপর নির্ভরশীল সাক্ষ্য আইনের 9 দ্বারা মোতাবেক। সাক্ষ্য আইনের কত দ্বারা মোতাবেক? 9 দ্বারা মোতাবেক। এখন 3টি বিষয় কি? শনাক্ত করার মহড়ার 3টি বিষয় কি? 3টি বিষয়গুলো হচ্ছে, আসামির নাম, আসামির নাম শনাক্তকারী সাক্ষীর নিকট অপরিচিত হওয়া বাঞ্ছনীয়। খেয়াল করবেন, নোট রাখবেন কথাগুলা। আসামির নাম শনাক্তকারী সাক্ষীর নিকট অপরিচিত হওয়া বাঞ্ছনীয়। তাহলে শনাক্তকরণ মহড়া হচ্ছে 3টি শর্তের উপর নির্ভরশীল সাক্ষ্য আইনের 9 দ্বারা মোতাবেক। একটি হচ্ছে আসামির নাম শনাক্তকারী সাক্ষীর নিকট অপরিচিত হওয়া বাঞ্ছনীয়, এটা গেল একটা। এরপর আসেন 2, উক্ত সাক্ষী ঘটনার পর আসামিকে দেখার সুযোগ হয় নাই, এটাও শনাক্তকরণ মহড়ার বিষয়। উক্ত সাক্ষী ঘটনার পর আসামিকে দেখার সুযোগ হয় নাই, কয়টা বিষয় গেল? 2টা বিষয়। 3 নাম্বার বিষয় আছেন, শনাক্তকারী সাক্ষী আসামিকে শনাক্ত করিতে কোনো ভুল করে নাই। শনাক্তকরণ সাক্ষী আসামিকে শনাক্ত করিতে কোনো ভুল করে নাই, এটাও কিন্তু সাক্ষ্য আইনের 9 দ্বারা মোতাবেক। এখন যদি শনাক্তকরণ মোরা কয়টি শর্তের উপর নির্ভরশীল, এটা যদি আসে, আমরা কিন্তু সবাই পুলিশ প্রবিধান 282 দিব, টিআই ফেরেট, ওইখানে আমরা পড়ে আসছি আজীবন, আমরা জানি। এমনকি 23 সালে যে প্রশ্নটা আসছিল কনস্টেবল থেকে এসে পরীক্ষায়, এখন সবাই কিন্তু ওই ভুলটাই করছে। পরে দেখা যাইতেছে যেটা সাক্ষ্যয়নের 9 দ্বারা আছে ভাষ্যর ভিতরে, শনাক্তকরণ মোহরা 3টি শর্তের উপর নির্ভরশীল এই বিষয়। ক্লিয়ার? তাইলে আসেন 9 দ্বারা আমরা কি পেলাম, আমি আবার রিভিউ করে দেই। 9 দ্বারা বলছে যে বিচার্য বা প্রাসঙ্গিক বিষয়ের ব্যাখ্যা বিশ্লেষণ, প্রাসঙ্গিক ব্যাখ্যা বিশ্লেষণ। ওই যে উদাহরণটা দিলাম, যে বাদী এজার দিল, এজারে যে ব্যাখ্যা করলো বিশ্লেষণ করলো, এগুলা সব আমার, এই স্বাক্ষর আমার, সব আমার, এই ব্যাখ্যা বিশ্লেষণ স্বাক্ষরের 9 দ্বারা প্রাসঙ্গিক। এরপর আসেন জব্দ তালিকার সাক্ষী, সে স্বাক্ষর করলো যেটা আমার উপস্থিতিতে জব্দ করছে, আমি এটা স্বাক্ষর দিয়েছি, স্বাক্ষরের 9 দ্বারা প্রাসঙ্গিক।
এরপরে 9 ধারা আরো কি কি বিষয় আছে অন্তর্ভুক্ত? স্থান, সময়, ব্যক্তি, বস্তু, ব্যাখ্যা, প্রবর্তন বা সমর্থন, এগুলা সব সাক্ষ্য আইনের 9 ধারায় প্রাসঙ্গিক, যেগুলো আমি বিস্তারিত 5টা বিষয় নিয়ে বলছি। তাছাড়া সাক্ষ্য আইনের 9 ধারায় শনাক্তকরণ মহড়াও 3টি শর্তের উপর নির্ভরশীল। 3টি শর্ত কি কি, যেটা আমি বলে দিছি। এই গেল সাক্ষ্য আইনের 9 ধারা। তাহলে আসেন সাক্ষ্য আইনের 10 ধারায় আসেন, 10। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে ক্লাস শেষে করবেন। সাক্ষ্য আইনের 10 ধারা আসেন। 10 ধারা কি বলছে? অভিন্ন অভিপ্রায় বা ষড়যন্ত্রকারী কথা বা কার্য প্রাসঙ্গিক। 10 ধারা বলছে অভিন্ন অভিপ্রায় বা ষড়যন্ত্রকারী কথা বা কার্য প্রাসঙ্গিক। এখন আসেন অভিন্ন কি? অভিন্ন, অভিন্ন মানে সবার উদ্দেশ্য এক। অভিন্ন হচ্ছে সবার উদ্দেশ্য এক। অভিপ্রায় কি? অভিপ্রায়, অভিপ্রায় হচ্ছে অপরাধ করার ইচ্ছা। মানে আমার অভিপ্রায় ছিল না, এটা আসলে আমরা এমনিও ইউজ করি এই কথাটা। অভিপ্রায়, আমার এটা অপরাধ করার ইচ্ছা। অপরাধ করার ইচ্ছা ছিল না, অভিপ্রায় ছিল না। এটা হচ্ছে অপরাধ করার ইচ্ছা ছিল না। অভিন্ন অভিপ্রায়, অভিন্ন হচ্ছে সবার উদ্দেশ্যে এক, অভিপ্রায় হচ্ছে যে অপরাধ করার ইচ্ছা। অভিন্ন অভিপ্রায় বা ষড়যন্ত্রকারী কথা বা কার্য প্রাসঙ্গিক। এখন আসেন ষড়যন্ত্রকারী। ষড়যন্ত্রের কয়টা দিক আছে? এটা একটা এমসিকিউ। ষড়যন্ত্রের কয়টা দিক আছে? ষড়যন্ত্রের 3টা দিক আছে, 3টা। ষড়যন্ত্রের 3টা দিক আছে, নোট নেন। কি কি দিক? দুই বা ততোধিক পক্ষ, দুই বা ততোধিক পক্ষ থাকবে। দুই বা ততোধিক পক্ষ থাকবে, চুক্তি থাকবে, এই ষড়যন্ত্রের মধ্যে চুক্তি থাকবে, অবৈধ উদ্দেশ্য থাকবে। তাইলে কি পেলাম আমরা? ষড়যন্ত্রের কয়টা দিক? 3টা দিক। কি থাকবে? দুই বা ততোধিক পক্ষ থাকবে, চুক্তি থাকবে, অবৈধ উদ্দেশ্য থাকবে। এই হচ্ছে আমাদের 10 ধারা। তাহলে 10 ধারা আমি আবার রিভিউ করে দিই। 10 ধারা আমরা কি পেলাম? অভিন্ন অভিপ্রায় বা ষড়যন্ত্রকারী কথা বা কার্য প্রাসঙ্গিক। এখন অভিন্ন হচ্ছে কি? সবার উদ্দেশ্য এক। আর অভিপ্রায় হচ্ছে কি? অপরাধ করার ইচ্ছা। আর ষড়যন্ত্র, ষড়যন্ত্রের কয়টি দিক আছে? ষড়যন্ত্রের 3টি দিক আছে। 3টে দিকটা কি কি? দুই বা ততোধিক পক্ষ, চুক্তি বা অবৈধ উদ্দেশ্য। এই হচ্ছে 10 ধারা আলোচনা। আসেন আমরা আজকে আর সামনের দিকে যাব না, আজকে এই 10 ধারা পর্যন্ত। নেক্সট ক্লাসে আমরা 11 ধারা থেকে যাব। আজকের আলোচনায় যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারেন। স্যার, সাক্ষ্য আইনের 7 ধারা কারণ উপকরণ পরিণাম এর সাথে কি 27 ধারা সব জায়গায় যোগ করা যাবে, না 27 আর 7 আলাদা আলাদা স্যার? না, 27 ধারা হচ্ছে এটা। 27 ধারা যে আলামত, আলামত প্রাসঙ্গিক বলছে, এটা হচ্ছে পুলিশের ক্ষেত্রে যে আলামতটা ধরেন, পুলিশের নিকট স্বীকারোক্তি করলে এটা প্রাসঙ্গিক না। আমরা 25-26-এ পড়ছি প্রাসঙ্গিক না। এখন প্রাসঙ্গিকটা তখনই হবে যদি আসামির স্বীকারোক্তি মতে, আসামির স্বীকারোক্তি মতে কোনো আলামত পাওয়া যায়। আলামতটা যদি উদ্ধার করে, এটা সাক্ষ্য আইনের 27 ধারার মতো প্রাসঙ্গিক হবে আলামতটা। এই করছেন। এখন আছেন সাক্ষ্য আইনের 7 ধারায় কি পড়াইছিলাম আমি? সাক্ষ্য আইনের 7 ধারায় সেম কথা পড়াইছিলাম, যে উদাহরণ দিয়েছিলাম বিষের বোতল, আপনি যদি ঘটনাস্থলে যে বিষের বোতলটা পাওয়া যায়, এটাও সাক্ষ্য আইনের 7 ধারার মতো প্রাসঙ্গিক। এখন বিষের বোতলটা কার নিকট থেকে পাওয়া গেছে? এটা কারোর নিকট থেকে পাওয়া যায়নি। যদি কারোর নিকট থেকে পাওয়া যাইতো তাহলে এটা সাক্ষ্য আইনের 27 ধারা চলে যেত। যেহেতু কারণ নিকট থেকে পাওয়া যায় না, এটা ঘটনাস্থলে ছিল, এই ঘটনাস্থলে আলামতটা হচ্ছে 7 ধারা প্রাসঙ্গিক। কারণ আপনাকে প্রশ্নটা বুঝতে হবে যে এটা কি ঘটনাস্থলে পাওয়া গেছে না কারণ নিকট পাওয়া গেছে। যদি কারণ নিকট পাওয়া যায় তাহলে এটা সাক্ষ্য আইনে 27 ধারা প্রাসঙ্গিক হবে। তাকে আসামিকে হাতে নাতে দিত, অস্ত্র সহ দিত, বা এটা পাওয়া গেছে বা আসামি স্বীকার করছে, আলামত উদ্ধার হয়েছে, ডাকাতি মামলা লুণ্ঠিত মালামাল উদ্ধার হয়েছে, 27 ধারা প্রাসঙ্গিক। এখন হচ্ছে যে 7 ধারায় যে বিষয়গুলো আছে, উপলক্ষ, কারণ, পরিণাম বা ঘটনাস্থলের লক্ষণ, চিহ্ন, আলামত। ধরেন আপনি মামলা ইনভেস্টিগেশন করতে গেছেন, ইনভেস্টিগেশন করতে গেছেন, ওই ইনভেস্টিগেশন করতে গিয়ে ধরেন স্বামী স্ত্রী ঝগড়া করছে, ঝগড়ার পরে স্ত্রী বিষ খেয়ে মারা গেছে, যে বিষের বোতলটা হচ্ছে সাক্ষ্য আইনে প্রাসঙ্গিক। এই বিষের বোতলটাই প্রাসঙ্গিক হবে। ওইখানে যদি কোনো চিহ্ন থাকে, ওই চিহ্নগুলো সব প্রাসঙ্গিক হবে সাক্ষ্য আইনে 7 ধারায়। এখন আপনাকে প্রশ্ন বুঝতে হবে যে প্রশ্নটা কোন দিক থেকে করছে, সাক্ষ্য আইনে 7 ধারায় করছে না 27 ধারায়। দুইটার বিষয়বস্তু
সেম হলেও কিন্তু আলাদা, আলামত কথাটা মিল আছে কিন্তু এমনিতেই আলাদা কিন্তু। ক্লিয়ার? জি স্যার, ধন্যবাদ স্যার। আর কারো কোনো প্রশ্ন আছে? এ রাজু, কোনো প্রশ্ন আছে? নাহিদ? না স্যার, নাই। এটা কষ্ট হইতেছে স্যার। ঠিক আছে, এতদিন স্যার ভালোই সাবজেক্টটা ছিল, কিন্তু একটু কঠিন মনে সাক্ষ্যটা হবে। একটু স্যার লাগতেছে। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে আলোচনাগুলো বারবার শুনবেন, বারবার পড়বেন, নোট করবেন, লিখবেন, তাহলে দেখবেন যে উদাহরণ সব বুঝবেন, দেখবেন যে ক্লিয়ার হয়ে যাবে। বইয়ে যে উদাহরণগুলো আছে এগুলা দেখবেন যে অনেকটাই বুঝবেন না, মাথায় ঢুকবে না এগুলা। আর জি সাক্ষ্য স্যার। আইনটা একদম সহজ ভাবে নিবেন, কঠিন ভাবে নেওয়ার কিছু নাই। যতই কঠিন ভাবে থাকুক আপনি সহজ ভাবে নিবেন। ঠিক আছে? জি স্যার। তাহলে আর কারো কোনো প্রশ্ন নাই? তাইলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।